মানুষ আয় বুঝে ব্যয় করলেও রাষ্ট্র করে তার ঠিক উল্টো। রাষ্ট্র বাজেটের মাধ্যমে নির্ধারণ করে পরিচালন বা উন্নয়নে তার ব্যয় কত হবে এবং সেখান থেকে তৈরি করে আয়ের ফর্দ। আগামী 2024-25 অর্থ বছরের জন্য ৮ লক্ষ কোটি টাকার বাজেটের আকার অনুমোদন পেয়েছে, যা পেশ করা হবে জাতীয় সংসদে। প্রাক বাজেট আলোচনার বিস্তারিত থাকছে। এদিকে পুরো সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে চলছে মুক্ত পতন, থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর, সাথে আমদানি রপ্তানি, বন্দর ও হাটের খবর জানাবো। ভাগশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি তানজিম শাফিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট। আকার খুব বেশি বাড়ানো না হলেও রাজস্ব আহরণে আরও জোর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা। জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে ৬ জুন। এবছর বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা। চলতি বাজেট থেকে আসন্ন বাজেটের আকার ৪.৬২% বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। রাজস্ব আহরণে এনবিআর এর সম্ভাব্য লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা, যা চলতি বছর ৪,৩০,০০০ কোটি টাকা ছিল। এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়বে ৫০,০০০ কোটি টাকা। গেল ৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় রাজস্ব বোর্ড প্রাক বাজেট আলোচনা শুরু করে। বিভিন্ন বিভাগ, সরকারি বেসরকারি সংস্থা, অর্থনীতি গবেষক বিশ্লেষকরা এই আলোচনায় প্রস্তাব, পরামর্শ বা দাবি করেছেন। এক নজরে দেখে নেব আলোচনার গুরুত্বপূর্ণ অংশসমূহ। আমরা বেসরকারি খাতের যে সকল দাবি রয়েছে তা দেখতে চাই। প্রথমেই কর প্রদান অটোমেশনের দাবি করেছে বেসরকারি খাতের ব্যবসায়ীরা। ভ্যাট আইনে কর রেট সংশোধন সহ দ্বৈত কর পরিহার করার দাবি জানিয়েছেন তারা। ব্যাংক লোনে সুদহার কমানোর জন্য তারা প্রত্যাশা করছেন। অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের এক্সিট পলিসি করার জন্য তারা বলেছেন। এছাড়া আরও কিছু দাবি রয়েছে বেসরকারি খাতের। পুঁজিবাজারের আকার বাড়াতে বন্ড মার্কেট সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ প্রদান, সংযোগ অবকাঠামোতে সরকারি বিনিয়োগ বাড়ানো। এছাড়া দেশজ উৎপাদনে বাড়াতে হবে প্রণোদনা, এমন দাবি করেছে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো। এছাড়া অর্থনীতি সমিতির সঙ্গে এবং বিভিন্ন গবেষণা সংস্থার সাথে আলোচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখান থেকে বেশ কিছু দাবি রয়েছে। সংসদীয় কমিটির পরামর্শ আমরা প্রথমেই দেখতে চাই, যেখানে দাবি করা হয়েছে এনবিআর এর কর জাল সম্প্রসারণ, অর্থাৎ করের আদায়ের সীমা বাড়ানো। এক্ষেত্রে তারা বেশ কিছু দাবি করেছেন, যেমন অটোমেশনের কথাটি সংসদীয় কমিটিও বলছে যে অনেক মানুষ, এনবিআর যেটি বলছে যে ৮৭% মানুষ যারা উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তারা করের আওতায় নেই, সরাসরি কর প্রদান করেন না। তাদেরকে এই করজালে আনার জন্য করজাল সম্প্রসারণের কথা বলা হচ্ছে। প্রান্তিক ধনীদের করের আওতায় আনা, কারিগরি শিক্ষায় বরাদ্দ বাড়ানো, স্কুল ফিডিং কর্মসূচি চালু রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে। এবার একটু দেখে নেই যে অর্থনীতি সমিতি কি কি প্রস্তাব করেছে, যার মধ্যে বেশ কিছু গবেষণা সংস্থার বড় বড় অর্থনীতিবিদরা রয়েছেন। তারা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ রাখতে হবে, পাচারকৃত টাকা ফিরিয়ে আনার জন্য সুপারিশ করেছেন। এছাড়া শেয়ার বাজারের তালিকার বাইরে কোম্পানির কর হার ৩০% করা, এটি পুঁজিবাজারেরও একটি দাবি। পুঁজিবাজারের থেকে বলা হচ্ছে যে যারা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো রয়েছে এবং তালিকার বাইরে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কর হারে একটা পার্থক্য তৈরি করা প্রয়োজন। সে কারণে পুঁজিবাজার তালিকার বাইরে থাকা কোম্পানির কর হার ৩০% করার জন্য প্রস্তাব করা হয়েছে অর্থনীতি সমিতি থেকে। ব্যক্তি করদাতাদের কর হার পুনর্বিন্যাস, বিদেশি ঋণের সুদে আয়কর প্রত্যাহার, এই সকল দাবি বা প্রস্তাব ছিল অর্থনীতি সমিতির। অর্থনীতির আকার বড় করতে বা প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে করা হয় ঘাটতি বাজেট। এবছর যেই ৮ লাখ কোটি টাকার সম্ভাব্য বাজেট রয়েছে, সেখানে ৫ লাখ কোটি টাকার মতো নিজস্ব উৎস থেকে আহরণের লক্ষ্য রয়েছে। তবে আমরা বলছিলাম যে এনবিআর এর ৪,৮০,০০০ কোটি টাকা এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে। এর বাইরে যেই টাকাটা সেটি দেশীয় বিভিন্ন উৎস থেকে আসবে। তবে তার বাইরে যে উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন কাজে যে অর্থ ব্যয় হবে তার জন্য ঋণ নির্ভরতা বাড়ছে। দেশি বিদেশি দুই ধরনের ঋণ নির্ভরতা বাড়ছে। আমরা যদি দেখি যে বিগত অর্থ বছরগুলো ২০২০-২১ অর্থ বছরে ১,২৮,২৯৪ কোটি টাকা দেশি বিদেশি ঋণ প্রয়োজন ছিল বাজেট বাস্তবায়নে। ২০২১-২২ সেটি ১,৮০,২৩৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে দেশি বিদেশি ঋণের পরিমাণ বেড়ে যায় ২,৪১,৭৯৩ কোটি টাকা। এরপর ২০২৩-২৪-এ ২,৫৭,৮৮৫ কোটি টাকা যেটা প্রস্তাবিত, এবং ২০২৪-২৫-এ সম্ভাব্য দেশি বিদেশি ঋণের আকার হতে পারে ২,৮০,০০০ কোটি টাকা।
এবার ভিন্ন প্রসঙ্গ, সম্ভাবনাকে কাজে লাগিয়ে চলছে মোংলা বন্দর। গত অর্থ বছরের এপ্রিল মাসের তুলনায় এই অর্থ বছরে এপ্রিল মাসে জাহাজ আগমন সহ কার্গো হ্যান্ডলিং বেড়েছে। রাজস্ব আদায় হয়েছে গত বছরের এপ্রিলের তুলনায় অনেক বেশি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবে যে এবছর রাজস্ব আদায় কতটুকু বাড়লো এবং বন্দরের কার্যক্রম কতটা গতি পেয়েছে? শাফিন, আপনি যেটা বলছিলেন, আসলে বন্দরের কার্যক্রম কিন্তু আসলে গতি অনেক বেশি পেয়েছে। যা সমীকরণ বোঝা যায়, গত অর্থ বছরের এপ্রিল মাসের তুলনার এই অর্থ বছর এপ্রিল মাসের যদি একটা তুলনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই অর্থ বছর এপ্রিল মাসে সবকিছু ঊর্ধ্বগামী। আমি যদি আপনাকে একটা সমীকরণ জানাতে চাই, সেটা হলো যে গত অর্থ বছর এপ্রিল মাসে মোংলা বন্দরে 52টি জাহাজ এসেছিল। এই অর্থ বছরে কিন্তু সেখানে 63টি জাহাজ এসেছে। দেখা যাচ্ছে সেখানে 11টি জাহাজ বেশি এসেছে। জাহাজ যেহেতু বেশি এসেছে, সেহেতু কার্গো হ্যান্ডেলিংও বেশি হয়েছে। গত অর্থ বছরে কার্গো হ্যান্ডেলিং হয়েছিল এই বন্দর দিয়ে 4,60,700 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছিল, যা এই অর্থ বছরের এপ্রিল মাসে অতিক্রম করে 6,30,700 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং এই অর্থ বছর হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রায় 1,70,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং কিন্তু এই অর্থ বছরের এপ্রিল মাসে হয়েছে, যেটা গত অর্থ বছরের এপ্রিল মাসের থেকে অনেক বেশি। রাজস্ব আদায় হয়েছে গত অর্থ বছর এপ্রিল মাসের থেকে এই এপ্রিল মাসে বেশি। গত অর্থ বছর এপ্রিল মাসের মোংলা বন্দরে রাজস্ব আদায় হয়েছিল 20,12,61,000 টাকা। এই অর্থ বছরে সেটি ছাপিয়ে যে এবার রাজস্ব আদায় হয়েছে প্রায় 24,14,53,000 টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। প্রায় 4,01,12,000 টাকার মতো কিন্তু এই অর্থ বছরে মানে এপ্রিল মাসে রাজস্ব আদায় বৃদ্ধি হয়েছে। গত অর্থ বছরের এপ্রিল মাসের তুলনায় এই অর্থ বছরের এপ্রিল মাসে কিন্তু সবকিছুই ঊর্ধ্বগামী মোংলা বন্দরে। গত অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত মোংলা বন্দরে জাহাজ এসেছিল মোট 708টি। সেই তুলনায় এই অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ প্রায় 726টি। এখানেও দেখা যাচ্ছে জাহাজের আগমনও কিন্তু এই অর্থ বছর এপ্রিল মাস পর্যন্ত জাহাজের আগমনও বেশি। এই এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ 8টি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে ভিড়েছিল। এই 8টি কন্টেইনার জাহাজের থেকে কিন্তু এটা কিন্তু একটা রেকর্ড, যেটা ছিল মোংলা বন্দরে করোনা পরবর্তীকালে প্রায় 8টি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে বেড়েছিল। কন্টেইনার জাহাজ বেড়ার কারণে কিন্তু প্রায় 30% কন্টেইনার বেশি এখন খালাস হচ্ছে আগের থেকে তুলনায় মোংলা বন্দর দিয়ে। তো মোংলা বন্দরে কিন্তু কার্যক্রম স্বাভাবিক গতিতে কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু একটা জাহাজের পণ্য খালাস কার্যক্রম চলছে। গতকাল একসাথে কিন্তু মোংলা বন্দরে প্রায় 3টি জাহাজ ভিড়েছিল। 3টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছিল। তার ভিতরে একটা কন্টেইনার ভাই জাহাজ ছিল, একটি গাড়ির জাহাজ ছিল এবং একটি জাহাজে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল। আপনি আমার পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এসেছিল এবং এই জাহাজটি থেকে কিন্তু পণ্য খালাস চলছে এবং বাদবাকি জাহাজ দুটি থেকে পণ্য খালাস করে ইতিমধ্যে কিন্তু জাহাজ দুটি বন্দর ত্যাগ করে গিয়েছে। তো এই যে জাহাজ আগমনের সংখ্যা দিনকে দিন কিন্তু মোংলা বন্দরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তার সাথে বৃদ্ধি পাচ্ছে কার্গো হ্যান্ডেলিং, তার সাথে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে। এটা কিন্তু মোংলা বন্দরের একটি সম্ভাবনা কাজে লাগিয়ে মোংলা বন্দর এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই কাজে লাগানোর জন্য কিন্তু মোংলা বন্দরের কর্মকর্তা কর্মচারী চেয়ারম্যান সহ সকলেই কিন্তু আসলে অধিক পরিশ্রম এবং মোংলা বন্দর যাতে দ্রুত এগিয়ে যেতে পারে এবং সেই কাজ কিন্তু তারা সবসময়ের জন্যই করে যাচ্ছে। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরেই কিন্তু মোংলা বন্দরে জাহাজ আগমন এবং ব্যবসায়িক কার্যক্রম বেশি বেড়েছে বলে মনে করেন এই সংশ্লিষ্টরা। তো শাফিন, এই ছিল আমার কাছে মোংলা বন্দরের থেকে 23-24 অর্থ বছরের এপ্রিল মাসে, যে গত বছর এপ্রিল মাসের থেকে তুলনায় যে পরিমাণে জাহাজ বৃদ্ধি এবং কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে তার সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা বন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে জাহাজ আসার পরিমাণ এবং কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। পদ্মা সেতুর সুবাদে বেড়েছে এই অঞ্চলের সঙ্গে দেশের কেন্দ্রের অর্থনৈতিক যোগাযোগ, যার ফলে এই প্রবৃদ্ধি। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর ভাগশেষ আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। সপ্তাহের শেষ দিনের লেনদেনেও পতন থামেনি ঢাকার প্রধান পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, দেশের প্রধান পুঁজিবাজার। আমরা একটু বিস্তারিত দেখে নেব। আজকের প্রধান সূচক কমেছে 58.57 পয়েন্ট। প্রধান সূচক DACX দাঁড়িয়ে আছে 5,312.39 পয়েন্টে। আজকের দিনে মোট লেনদেন হয়েছে 508 কোটি টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, 319টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। দর বেড়েছে 42টির, দর অপরিবর্তিত রয়েছে 28টি প্রতিষ্ঠানের শেয়ারে। এছাড়া ডিএসসি সরিয়া সূচক কমেছে 15 পয়েন্ট। DS30 বা ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে গড়ার সূচক DS30, সেখানের সূচক কমেছে 22.23 পয়েন্ট।
আজকের দিনের পতনের চিত্র আমরা দেখছিলাম। টানা 8 দিন ধারাবাহিক পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে চলতি সপ্তাহের 4 কার্যদিবসই লাগাতার পতন ঘটেছে। আমরা চলতি সপ্তাহের যেই 4 দিনের লেনদেনের বিস্তারিত তথ্য দেখে নিতে চাই। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে 86 পয়েন্টের বড় পতন হয় ঢাকার পুঁজিবাজারে। প্রধান সূচক দাঁড়ায় ৫,৪31.28 পয়েন্ট। সেদিন লেনদেন হয়েছিল টাকার অঙ্কে 409 কোটি 18 লাখ টাকা। বাজার মূলধন 6,94,774 কোটি টাকার মতো ছিল। এর পরদিন 37 পয়েন্টের আবারও পতন। সূচক দাঁড়ায় 5,393.65 পয়েন্টে। লেনদেন হয়েছিল 561 কোটি টাকার। এরপর দিন ধারাবাহিক পতনে 22.55 পয়েন্ট পড়ে 5,371.10 পয়েন্টে দাঁড়ায় সার্বিক সূচক। এছাড়া লেনদেন হয় 591 কোটি 62 লাখ টাকার। সপ্তাহের শেষ দিনে লেনদেন হয়েছে 508 কোটি টাকার। প্রধান সূচক 58.70 পয়েন্ট কমেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 5,312.39 পয়েন্টে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় 40,000 কোটি টাকা। এদিকে চলতি সপ্তাহে পর্ষদ সভা করেছে 3 প্রতিষ্ঠান। দেখে নেব তাদের বিস্তারিত। চলতি সপ্তাহে পর্ষদ সভা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যাচ্ছে আরো একটা বিরতিতে, ফিরছি ভাগশেষ নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরায় প্রতি বৃহস্পতিবার জমে ওঠে পশুর হাট। কোরবানির ঈদ সামনে রেখে হাটে পশু সরবরাহ বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন যে এই হাটে কি পরিমাণ পশু নিয়ে এসেছেন খামারিরা, এছাড়া এই পশুর দাম কেমন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে রায়পুরা উপজেলার এই মণিপুরা পশুর হাট, শুরুতেই জানিয়ে রাখা ভালো যে জেলার মধ্যে যে কয়েকটি বৃহত্তর পশুর হাট রয়েছে তার মধ্যে কিন্তু এই রায়পুরা উপজেলার এই মণিপুরা পশুর হাট একটি। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি বেশ জমজমাট থাকে কেনাবেচা। তো যেহেতু কিছুদিন পরে কুরবানি ঈদকে কেন্দ্র করে স্বাভাবিকের চেয়ে অন্তত দ্বিগুণ কুরবানিযোগ্য পশুর সরবরাহ হয়েছে এই হাটে। যেমনটি দেখেছি যে আমরা এখানে দুপুরের আগে এসছি, বেলা যত বেড়েছে হাটে কিন্তু কুরবানিযোগ্য গরু, ছাগল, ভেড়া, মহিষের সংখ্যা বেড়েছে। তো হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে, তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় কুরবানি ঈদকে ঘিরে আসলে হাটে কুরবানিযোগ্য মহিষ, গরু এবং ভেড়া, ছাগলের সংখ্যা বেড়েছে। তবে দাম কিছুটা বেশি। দাম বেশির কারণ হিসেবে গেরস্থ এবং পাইকার যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে গত 6 মাস ধরে ভুসি, খৈল, খড় সহ অন্যান্য যেসব গো খাদ্য রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি, যার কারণে আসলে প্রত্যেকটি পশু প্রস্তুত করতে উৎপাদন খরচ অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি হয়েছে, যার কারণে এবছর দামও কিছুটা বেশি। অপরদিকে ক্রেতা যারা রয়েছেন, একদম ভোক্তা পর্যায়ের ক্রেতা যারা রয়েছেন, তারা এখনো হাটে এসে কুরবানির পশু কেনা পুরোপুরি ভাবে শুরু করেনি। এখন যে লেনদেন গুলো হচ্ছে সেগুলো আসলে পাইকার বা ব্যাপারী যারা রয়েছেন, বিশেষ করে জানিয়ে রাখা ভালো যে মণিপুরা হাটটির মেঘনা নদীর তীরে চরাঞ্চল সহ পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর সহ বিভিন্ন জায়গা থেকে এখানে নৌপথে বিপুল পরিমাণে পশু আসে, ছাগল, ভেড়া, মহিষ, সেগুলো আসলে এখান থেকে পাইকাররা পাইকারি দরে কিনে নিয়ে যান। কিছুদিন পর যে কুরবানির যে মূল হাটগুলো শুরু হবে শুধুমাত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে, সেখানে তারা কিছুটা বেশি দরে বিক্রয় করবেন। বলা যায় যে এখন কৃষক, গেরস্থ, খামারির সাথে মূল লেনদেনটা হচ্ছে পাইকার বা ব্যাপারী যারা রয়েছেন। অপরদিকে সামনের সপ্তাহ থেকে কিংবা আরো এক সপ্তাহ পর থেকে 10 থেকে 15 দিন পর থেকে হয়তোবা একেবারেই ভোক্তা পর্যায়ের গ্রাহক যারা রয়েছেন, একদম কুরবানিযোগ্য পশু যারা কিনতে চান কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, তাদের সাথে মূলত লেনদেনগুলো হবে। তো হাট ঘুরে যেমনটি দেখেছি, যদি ছাগলের বাজার দর নিয়ে কথা বলি, যে মাঝারি আকারের ছাগল বিক্রি হচ্ছে গড়ে 15 থেকে 18 হাজার টাকায়। মাঝারি আকারের গরু যেটি কুরবানি
কোরবানিযোগ্য গরু বিক্রি হচ্ছে মাঝারি আকারের 70,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। অপরদিকে মহিষ বিক্রি হচ্ছে মাঝারি আকারের 1.5 লাখ টাকা থেকে শুরু করে মান ভেদে 2,20,000 টাকা পর্যন্ত। তো ক্রেতা বিক্রেতা এবং বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলে আসলে বলছেন যে সামনের সপ্তাহ থেকে অর্থাৎ আরো 1 সপ্তাহ পর থেকে বেচা কেনা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বাড়বে। তো এই ছিল নরসিংদীর ঐতিহ্যবাহী মণিপুরা পশুর হাট থেকে আমার কাছে সবশেষ। শাফিন। রাকিবুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন নরসিংদী মণিপুরা হাট থেকে পশুর বেচা কেনার খবর জানাচ্ছিলেন। এদিকে ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে পাদুয়ার বাজারে সাপ্তাহিক মাছের হাট। সামুদ্রিক ও মিঠা পানির নানা জাতের মাছের সরবরাহ বেশি থাকায় মাছের দামও তুলনামূলক কম থাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে এই পদুয়ার বাজারে আপনার পেছনে দেখছি যে অনেক মানুষ রয়েছেন, সেখানে একটা জমায়েত রয়েছে। এখানে সামুদ্রিক না মিঠা পানির মাছের কদর বেশি এবং এগুলোর দাম কেমন? শাফিন, এই সাপ্তাহিক হাট হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। এই সাপ্তাহিক হাট কিন্তু মিঠা পানি এবং সামুদ্রিক মাছের একটি ব্যাপক সমাগম হয়ে থাকে। আমরা জানি যে এখানে সরবরাহ কিন্তু ব্যাপক হয়ে থাকে। প্রতিদিন কিন্তু এই যে বাজার হাটের যে দিনগুলোতে রয়েছে সেই হাট অনুসারে কিন্তু দুপুর থেকে জমতে শুরু করে বাজারটি। কুমিল্লা নগরীর আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় যে সড়কের দুই পাশ ধরেই কিন্তু এই বাজারটি গড়ে ওঠে। মাছ বাজার ছাড়াও এখানে আসলে মাংস, সে সঙ্গে সবজির বাজারও কিন্তু রয়েছে। এখানে দেশীয় মাছের সঙ্গে রয়েছে চাষকৃত এবং সামুদ্রিক মাছ। আমরা এখানে আজকে দেখেছি যে এই রুই, কাতল, মৃগেল, সে সঙ্গে শিং মাছ, মাগুর মাছ, সে সঙ্গে আপনার পাবদা, বিভিন্ন জাতের মাছের কিন্তু বেশ আপনার যে সরবরাহ রয়েছে। এখানে রুই মাছের কেজি রয়েছে আপনার 350 টাকা থেকে 600 টাকা পর্যন্ত রয়েছে। সে সঙ্গে ওজনের দিক থেকেও প্রায় 10 কেজি ওজনেরও রুই মাছ আমরা দেখেছি বিশাল আকারের। সে সঙ্গে কাতল মাছ রয়েছে, সেই কাতল মাছের দামও কিন্তু আপনার 350 টাকা থেকে, বা যেগুলো একটু আকারে ছোট সেগুলো হচ্ছে 250 টাকা, 300 টাকা থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত দাম রয়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। সে সঙ্গে অন্যান্য যে মাছগুলো রয়েছে আমরা দেখেছি যে মিঠা পানির মাছের সঙ্গে সামুদ্রিক মাছের সরগরম উপস্থিতিও রয়েছে। সামুদ্রিক মাছের দাম আগের তুলনায় কিছুটা কমছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সে সঙ্গে মিঠা পানির মাছের দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের এই দিনে যে বৃহস্পতিবার বাজারটি রয়েছে, রবিবার বাজার থেকে এই বাজারে মাছের দামটা কিছু কম রয়েছে। এখানে ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু ক্রেতারা বলছেন যে এখানে আসলে সব ধরনের মাছ পাওয়া যায়, যার কারণে স্বাভাবিকের যে বাজারগুলো রয়েছে নগরীর এবং শহরতলি থেকে শুরু করে শহরের আশপাশে যে বাজারগুলো রয়েছে দৈনিক বাজার, সেগুলোর তুলনায় কিন্তু এই হাটে মাছের দাম কিন্তু তুলনামূলক হারে একটু কম হয় এবং সস্তায় পাওয়া যায়, যার কারণে ক্রেতারা কিন্তু এখানে এসে এক ধরনের ভিড় তৈরি করেন মাছ কিনতে। যার কারণ হচ্ছে এখানে তাদের পছন্দ অনুসারে কিন্তু তারা মাছ পাচ্ছেন, ছোট বড় থেকে শুরু করে, সে সঙ্গে বিবাহ থেকে শুরু করে বিভিন্ন নানান অনুষ্ঠানের জন্য কিন্তু মানুষ এখানে তাদের পছন্দের মাছ কিনতে আসেন। সে সঙ্গে আমরা দেখেছি যে ছোট বড় দেশীয় মাছ রয়েছে, কই, মাগুর, শিং বা অন্যান্য যে দেশি মাছগুলো রয়েছে খালবিলের, সেগুলো কিন্তু এখন এখানে পাওয়া যায়, যেগুলো স্বাভাবিক যে বাজারগুলো রয়েছে দৈনিক বাজারগুলোতে সেখানে কিন্তু পাওয়া যায় না। যার কারণে কিন্তু ক্রেতাদের একেবারে পছন্দ হচ্ছে এই নগরীর এই যে পদুয়ার বাজার, বিশ্ব রোডের এই বাজার। বিক্রেতারা বলছেন যে এই বাজারে প্রতি হাটে কিন্তু প্রায় 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে। তো শাফিন, এই ছিল পদুয়ার বাজারের হাট থেকে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়েছিলেন কুমিল্লার পদুয়া সাপ্তাহিক মাছের হাট থেকে। দেখছিলাম একেবারে তাজা মাছের খবর। এ ছিল আজকের ভাগশুষ আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।